নমস্কার, প্রত্যেকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এনবিপি লাইভ অনুষ্ঠান, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এই নামটির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। লাখ লাখ দর্শক অপেক্ষায় থাকেন, বিভিন্ন প্রোগ্রাম হয় টিভি চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে প্রোগ্রামগুলো ছড়িয়ে পড়ে, ইউটিউব, ফেসবুকে, এবং আপনাদের জন্য ভালো লাগার এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা উপস্থিত ঠিক 5টা থেকে 6টা আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে। আপনাদের বলি, আপনারা ফোনে আসতে পারবেন, ফোন খোলা, ফোন লাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন। যাদের যা রোগ ব্যাধি আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো রোগ ব্যাধি নিয়ে। আর বিভিন্ন ডাক্তারবাবুরা তো ঘুরিয়ে ফিরিয়ে সব অ্যাটেন্ড করেন টিভি শোজ, এবং সব চেম্বারেই থাকেন বিভিন্ন সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে। হাওড়া, কলকাতায় রেগুলার চেম্বার, বাইরের চেম্বারও হয় 15 দিন অন্তর অন্তর। জেলায়, বিভিন্ন জেলায়, কলকাতার বাইরে, বিভিন্ন রাজ্যে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাদের কিন্তু চেম্বার ক্লিনিক হয়। আর পঞ্চকর্মা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। সব ডক্টরসরাই ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত ডক্টরস, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসরা কিন্তু থাকেন। এবং ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। শীত পড়ছে, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা আস্তে আস্তে হচ্ছে, নভেম্বর এখন। আর অবশ্যই এই সময় চুলের সমস্যা, স্কিনের সমস্যা থাকে। তো আমরা একটু আজকে ঠিক করেছি, ডাক্তারবাবুকে অনুরোধ করেছি যে চর্মরোগ, বিভিন্ন স্কিন ডিজিজ এবং এই সময় সিজন চেঞ্জে কী কী স্কিনের প্রবলেম হয় এগুলো নিয়ে একটু আলোচনা করব। আর অবশ্যই পেটের রোগ নিয়ে সেকেন্ড হাফে আলোচনা করব। পেটের রোগও কিন্তু কমে বাড়ে, সিজন অনুযায়ী, ওয়েদার অনুযায়ী ডিপেন্ড করে, ভ্যারি করে। তো এগুলো নিয়ে আলোচনা হবে। আজকেও স্টুডিওতে লাইভে উপস্থিত, আর ফোন ইন লাইভ যেহেতু ফোন করবেন সবাই আমাদের নাম্বারে, আর পরে হেল্পলাইন নাম্বার থাকবে যোগাযোগের মাধ্যম, আপনারা ফোন করতে পারবেন। উপস্থিত রয়েছেন ডক্টর এস ভাদুরী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করব স্কিনের সমস্যা নিয়ে। আচ্ছা, কেউ বোধহয় একজন ফোনে আছেন, একটু দেখে নিই, তারপর আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, বলুন। আমি বলছিলাম স্নেক গার্ডেন থেকে। বলছিলাম আমার একটু আর কি মানে পেটের সমস্যা হচ্ছে অনেকদিন ধরে। আচ্ছা, কি ধরনের পেটের সমস্যা? হ্যাঁ, মানে আমাশা টাইপের আর কি, মানে পায়খানা হওয়া এরকম আর কি মানে হচ্ছে। আচ্ছা, কত গ্যাস্ট্রিক সমস্যা আমার কিছু এর আগে মানে ছিল, তার জন্য আমি আর কি মানে গিয়েছিলাম মানে এনবিবিতে। হ্যাঁ, আচ্ছা, ওইটা এখন অনেকটা আমার মানে ঠিক আছে, আমি অনেকটা কি মানে ভালো আছি। তো বাট এখন একটু আর কি মানে আমার সাথে একটা মানে হচ্ছে ওইটার বিষয় তো তুমি জানছি আর কি মানে চাইছি। আচ্ছা, গ্যাস্ট্রিকের আপনার কি সমস্যা ছিল? মানে অ্যাসিডিটি, তারপরে ধরুন গ্যাস, বদহজম, এগুলোর খুব আর কি মানে গ্যাস অম্বল আর কি মানে হতো। হ্যাঁ, মাথার মধ্যে একটা হয় না মানে গ্যাস উঠে যাওয়া, হ্যাঁ ওরকম টাইপের আর কি মানে ছিল। তো আমিও মানে অনেকদিন আর কি মানে দীর্ঘদিন মানে আর কি মানে আন্ডার ট্রিটমেন্ট আর মানে ছিলাম। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আপনার মেন আচ্ছা 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 এখন যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমাশয়ের প্রবলেম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তার মানে এখনো আপনার কিন্তু পায়খানার ব্যাপারটা কিন্তু একটু গন্ডগোল হচ্ছে, তাই তো? আম হচ্ছে। আচ্ছা, সারাদিনে কবার আপনি টয়লেটে যান? মানে 2-3 বার তো হয়, বিশেষ করে মানে খাওয়ার আর কি মানে পরে একটু আর কি মানে বেগ পায়। আচ্ছা, বারবার করে যেটা মানে হয় না আর মানে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেটে কি ব্যথা হয় বা মোচড় দিয়ে পটিটা হয়? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার এখন হ্যাঁ, আপনার বয়স কত এখন? 24 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। দেখুন, সবচেয়ে বড় কথা, আপনি অলরেডি আগে একবার আমাদের এখানে দেখিয়েছেন। অতিরিক্ত গ্যাস অম্বলের যে ব্যাপারটা ছিল আপনার, সেটা আপনি কমে গেছে এখন বললেন, কিন্তু ইদানিং আপনার যে প্রবলেমটা হচ্ছে, আমাশার প্রবলেম দেখা দিয়েছে। সেটা কি হচ্ছে? মোচড় দিয়ে ব্যথা হচ্ছে বললেন, এবং তার পাশাপাশি কি 2-3 বার করে পটিটা হচ্ছে, এবং আমাশার যে সিমটমগুলো থাকে নিশ্চয়ই তাই হচ্ছে। তার জন্যই আপনি বুঝতে পারলেন যে একটা পটিটা স্লিপারি হয়, ফট করে একটা দলার মতো, কফের মতো দলা পড়ে পটিতে। ঠিক আছে, এগুলো তো নিশ্চয়ই আছে, তার জন্যই আপনি কিন্তু বুঝতে পেরেছেন। এবার কেন হয় দেখুন, আমাদের শরীরের
মধ্যে আর কি পেটের ভিতরে অপক্ক আম যেটা আমরা বলি মানে আনডাইজেস্টেড ফুড, যেই খাদ্য খাবারগুলো সঠিকভাবে মানে হজম হয় না, মানে যে পরিপাক হয় না খাওয়াগুলো ঠিকমতো, সেই যে খাবারগুলো রয়ে যায় সেগুলো থেকে কিন্তু তৈরি হয় অপক্ক আম। এই আমটা কি? এই আম হচ্ছে একটা টক্সিন, ঠিক আছে, যে জিনিসটা আমাদের যতক্ষণ শরীরের ভিতরে থাকবে ততক্ষণ ও বিভিন্ন রোগের সৃষ্টি করবে, শরীরকে খারাপ করবে, শরীরকে দুর্বল করতে পারে, দেখা যাবে আপনার হজমের গণ্ডগোল হতে পারে, বা আমটা যেখানে যেখানে ছড়িয়ে যাবে শরীরের সেখানে পার্টিকুলার পয়েন্টে এক একটার মধ্যে এক একটা রোগের সৃষ্টি করে। কখনো লিভারে হলে লিভারের ডিজিজ হবে, জয়েন্টে হলে জয়েন্টের পেইনের ডিজিজ হবে, যদি দেখা যায় ব্লাডে চলে যাচ্ছে ব্লাডের কোনো দেখা যাবে যে আমাদের ইসের ডিজিজ হচ্ছে, অটো ইমিউন ডিজিজ হচ্ছে, এরকম কিন্তু বিভিন্ন রোগ দেখা দেয়। তো এগুলোতে প্রথম যেটা করতে হবে আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্টের কিন্তু আপনার হাত ধরতে হবে, কারণ শুধু আয়ুর্বেদেই কিন্তু এর সঠিক উপচার আছে। কি আছে? ওষুধ তো আপনাকে সুস্থ করবে, কিন্তু তার পাশাপাশি ওষুধের কার্যকরী ক্ষমতাটা বাড়ানোর জন্য বা আপনার শরীরের যে হিলিং পাওয়ার থাকে, শরীরই কিন্তু নিজেকে নিজে সুস্থ করে, তার জন্য শরীরকে একটা সুন্দর পরিবেশ দিতে হয়, ঠিক আছে। দেখবেন আপনি, আমি বোঝালে বুঝবেন, যখন একটা মুরগি ডিম থেকে একটা ছোট মুরগি বেরোয়, কিভাবে বেরোয়? তাকে একটা পরিবেশ দেয়, মা মুরগি গিয়ে সেটাকে তা দেয়, বলে তা মানে কি, ও একটা কমপ্লিট একটা টেম্পারেচার মেনটেন করে, যে টেম্পারেচারে মুরগির ডিম থেকে ডিমটা ফেটে মুরগি বেরিয়ে যায়, ঠিক আছে। তার মানে সে পরিবেশটা দিল, ডিমটা অটোমেটিক কাজ করলো। আমাদের শরীরেও কিন্তু তাই, যখনই আমাদের শরীরের ভেতরে বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর যে উৎসটা যে কারণে হচ্ছে, এই যে আমি বললাম অপক্ক আম, তার মানে এই যে টক্সিন শরীর থেকে যদি আপনি বের করে দিতে পারেন, প্রথম যেটা হবে সেটা হচ্ছে আপনার শরীরের ভেতরে পরিবেশটা এমন হয়ে গেল তখন আর কোনো রোগ আসবে না, এটা হচ্ছে ফার্স্ট। তার মানে আপনার ইমিউনিটিটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে যে রোগ যেটা হয়েছিল অলরেডি বা রোগটা যা এফেক্ট দিয়ে গেল, ধরুন আপনার পেটের মধ্যে যে আমাশাটা করে দিয়েছে, সেই আমাশাটাকে তখন রুখতে ইজি হবে, যে ওষুধগুলো খাওয়াবো আমরা সেই ওষুধের গুণাগুণটা তাড়াতাড়ি হবে এবং বেড়ে যাবে গুণাগুণটা, ঠিক আছে। দ্বিতীয় এটা হলো। এবং তৃতীয় যেটা, আপনার শরীর কিন্তু একটা সঠিক পরিবেশ পেল, যে পরিবেশে শরীর নিজেই নিজেকে কিন্তু সুস্থ করে তুলতে পারে। তো অ্যাকচুয়ালি শরীর নিজেকেই সুস্থ করে তোলে নিজের একা একা, কিন্তু তার পাশাপাশি আমাদের সেই পরিবেশটা দিতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্টটা হচ্ছে মেডিসিন কাজ করে, পরিবেশটা তৈরি করে দেয় পঞ্চকর্মা থেরাপি। আমাদের কিছু কিছু রোগের জন্য বা কিছু কিছু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী পঞ্চকর্মা থেরাপি সাজেস্ট করা হয়, সবাইকে দেওয়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ খেয়েই ঠিক হয়ে যাচ্ছে। যাদের খুব বেশি প্রয়োজন তাকে কিন্তু পঞ্চকর্মা থেরাপি সাজেস্ট করা হয় এবং সেই অনুযায়ী তাদের ট্রিটমেন্ট হয় এবং তারা আস্তে আস্তে কিন্তু রিকভারি করে নেয়। পঞ্চকর্মা ট্রিটমেন্টও প্রয়োজনে পেটের রোগের ক্ষেত্রেও কিন্তু সাজেস্ট করেন। এনবিপিতে এলে আপনারা এই পঞ্চকর্মা ট্রিটমেন্টটা পেতেই পারেন। সব জায়গায় কিন্তু হয় না আয়ুর্বেদ সেন্টারে, কিন্তু এনবিপিতে হয়। এবং বহু মানুষ ব্যথা যন্ত্রণা বা যে কোনো প্রবলেমে আছেন, যখন ডাক্তারবাবুরা তাদের বলছেন যে পঞ্চকর্মা নিতে হবে, এখানে এসে কিন্তু এনবিপিতে নিচ্ছেন। এনবিপিতে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। এসে আপনি 3 দিন 4 দিন যাই সময় লাগুক, এসে আপনি পঞ্চকর্মা ট্রিটমেন্টটা নিতে পারবেন। হেল্পলাইন নাম্বার খোলা, হেল্পলাইনে যোগাযোগ করবেন। কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রামে নিয়মিত চেম্বার। হাওড়াতে হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার। আর অবশ্যই হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, 9830235527 অথবা 37 আপনাদের জন্য খোলা রয়েছে। আমি বাইরের চেম্বারগুলোও সব বলবো, একটু স্কিনের বা চর্মরোগ নিয়ে আলোচনা করব। সিজন চেঞ্জ, এই উইন্টার আসছে, এবার স্কিনও খসখসে শুষ্ক হয়ে যাচ্ছে, নানা রকম চুলকুনি, অ্যালার্জি এগুলো তো থাকেই। এইগুলোর বিষয়ে একটু আজকে ডক্টর ভাদুরীকে অনুরোধ করেছি বলার জন্য, কারণ লা এলিগেন্স যেটি একটি উইং অফ এনবিপি, একটি প্রতিষ্ঠান, সেখানে কিন্তু স্কিন এবং হেয়ারের স্পেশাল ট্রিটমেন্ট হয় এবং সবটাই ডক্টর ভাদুরী দেখেন স্কিন এবং চুলের ব্যাপারটা লা এলিগেন্সের মাধ্যমে, এবং সেই জন্য এই ব্যাপারগুলো নিয়েও আলোচনা করবো। আচ্ছা, কেউ বোধহয় আরেকজন আছেন, একটু দেখে নি। হ্যালো, বলুন। আমি শ্বশুরা থেকে বলছিলাম। বলুন। আমার মানে আন্ডার আর্মের নিচে না আর কি মানে অনেকদিন ধরে মানে দেখছি আর কি মানে গোটা গোটা আর কি মানে হচ্ছে আর কি এখানে একদম বেরোচ্ছে। আর বিশেষ করে যে জায়গাগুলো আর কি মানে ঘাম জমে, ওই জায়গাগুলো আর কি মানে এরকম
আর কি মানে হচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা কতদিন ধরে হচ্ছে? অনেকদিন ধরেই হচ্ছে, তার মানে মানে অনেকদিন ধরেই আছে, হয় আবার আপনার আপনা আপনি আর কি আপনার মানে কমে যায়, এরকম টাইপের ব্যাপারটা। আচ্ছা, দেখুন এটা আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে এগুলো যদি ঘাম বসে যায়, ঠিক আছে, সেই ঘামের থেকে দেখুন ঘামের মধ্যেও কিন্তু একটা কিন্তু কি বলবো, আমাদের শরীরের যে টক্সিন সেটা কিন্তু ঘামের মাধ্যমেও বেরায়, আমাদের ইউরিনের মাধ্যমেও বেরায়, আমাদের স্টুলের মাধ্যমেও বেরায়, ঠিক আছে। তো এই জিনিসটা ঘামটা কিন্তু আমাদের মানে শরীরের ভালো জিনিস না, যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটাই কিন্তু বেরিয়ে যায়, এবং ঘাম হওয়া ভালো। যদি ঘাম না হয় তাহলে কিন্তু টক্সিন আরও শরীরে জমতে থাকে। এবার দেখবেন আপনি যখন কোনো ড্রেস পরবেন সেটা যদি বেশি দিন ঘাম লাগে, বারে বারে লাগে, এবং সেটা ধোয়া হচ্ছে না, তাহলে কিন্তু ওখানে কিন্তু ইনফেকশান তৈরি হয়, এবং তার জন্যই দেখবেন একটা ব্যাড স্মেল তৈরি হয়, ঠিক আছে। অনেক সময় দেখবেন জামায় আপনার পাশে কেউ পড়েছে, একটা আপনি বুঝতেই পারবেন যে অনেক দিন ধোয়া হয়নি জামাটা, একটা পাঞ্জেন্ট একটা কিন্তু গন্ধ বেরাবে, ঠিক আছে, একটা জ্বালা করবে গন্ধটায়, এই ব্যাপারগুলো হয়। এই ব্যাপারটা কিন্তু মানুষের শুধু ড্রেসে না, গায়েতেও হয়। এক একজন আছে আপনি তার পাশে দাঁড়ালে দেখবেন এত মানে শার্প মানে তীখালো গন্ধ বেরোচ্ছে, আপনার কিন্তু নাক জ্বালা করবে একদম, ঠিক আছে। সেটা সবার আবার হয় না, তার মানে যাদের হচ্ছে তাদের কিন্তু এই প্রবলেমটা রয়েছে। আপনার ওখানে কি হচ্ছে, এই যে ছোট ছোট বয়েলসের মতো উঠছে, ফোড়ার মতো ছোট ছোট উঠছে গুড়ি গুড়ি, এটা মানে কি আপনার লোমকূপগুলো কিন্তু ব্লক হচ্ছে, ঠিক আছে, তার জন্যই হচ্ছে। আপনি একটা কাজ করুন, প্রথম কথা হচ্ছে সারাদিনে চেষ্টা করুন যদি ঘাম বেশি থাকে তাহলে দুবার করে স্নান করুন। শীতকাল এসছে, একটু গরম জল দিয়েই করবেন, ঠান্ডা জলের দরকার নেই, যাতে আপনার লোমকূপগুলো একদম পরিষ্কার থাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত কি করতে হবে, এই যে আপনার যে এটা হচ্ছে, এর জন্য আপনি একটা কাজ করতে পারেন, ফিটকিরি দিয়ে আপনি কিন্তু জলের মধ্যে নাড়িয়ে দিয়ে তারপরে জলটা দিয়ে স্নান করতে পারেন, সেটাও কিন্তু খুব উপকার। বা ধরুন আন্ডার আর্মে আপনি ফিটকিরিও লাগাতে পারেন, এটাও কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে, মানে অ্যান্টি ইনফেক্টেন্ট হিসাবে কিন্তু এটা কাজ করবে, এটা ইউজ করুন। আর যদি দেখছেন যে এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে, তাহলে একবার এসে দেখাতে হবে। সামনাসামনি দেখলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী হয়েছে। গোটা তো অনেক রকম হয়, ফুসকুড়ি অনেক রকম হয়, ঠিক আছে, তো ওটা দেখলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী হয়েছে, কেন হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বাহ, সুতরাং সব রকমেরই ট্রিটমেন্ট হয়, সব রকম সমস্যা থাকলে সেটা প্রপারলি আন্ডার ট্রিটমেন্ট এলে সেরে উঠতে বাধ্য। আর অবশ্যই কিন্তু ডাক্তারবাবুরা সব সময় রয়েছেন এনবিপিতে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। টিভির পর্দায় আপনারা উপকৃত হন প্রোগ্রাম দেখে, পাশাপাশি আপনারা যখন কাছে আসেন একদম নির্মূল হয়ে যায় যে কোনো রোগ ব্যাধি, মাথার চুল থেকে পায়ের নখ অবধি। এবার আসি, এই যে শীত আসছে ডক্টর ভাদুরী, কী কী ধরনের চর্মরোগ ফেস করছে মানুষ, কী ধরনের পেশেন্টরা আসছেন, একটু বলুন কী করণীয়, সবটাই জেনে নিই। দেখুন, এই শীতকালের যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কি হয়, স্কিনটা ড্রাই হতে থাকে। স্কিন ড্রাই হলে কিন্তু স্কিনের মধ্যে অনেক রোগের প্রকোপটা বেড়ে যায়, যাদের স্কিন ডিজিজ থাকে, এবং যাদের নেই তাদের কিন্তু আসার চান্সেস থাকে। যেমনি ধরুন, প্রথম কথা বলবো যে চুলের ক্ষেত্রে বলি, আমাদের যদি স্ক্যাল্পগুলো ড্রাই হয়ে যায়, দেখবেন চুলও উস্কো খুস্কো থাকে, দাঁড়িয়ে থাকে বেশি সময়, মানে সুন্দরভাবে যে পেতে থাকা সেগুলো কিন্তু দেখবেন ড্রাই যখন হয়ে যায় ওয়েদার, তখন ওগুলো কিন্তু বেশি বেশি দেখা যায় যে খাড়া খাড়া হয়ে থাকছে, বা অগোছালো হয়ে যায় চুলটা, ঠিক আছে, ফ্রিজি হেয়ার যেটা বলি আমরা। তো যাই হোক, তো এক্ষেত্রে কি হয়, আপনার কিন্তু খুশকি বাড়তে পারে, ড্যান্ড্রাফের সমস্যা কিন্তু এই ড্রাই ওয়েদারে কিন্তু বেড়ে যায়। এই জন্যই অনেককে দেখবেন বলে যে আমার শীতকালে আমার ড্যান্ড্রাফ থাকে মাথায়, কিন্তু দেখা যাচ্ছে যে গরমকালে নেই, বর্ষাকালে নেই, শীতকালেই হচ্ছে, কারণ শীতকালে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায়, আমাদের মাথার স্কিনটাও কিন্তু ড্রাই হয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা কারণ। তাই জন্য এইটা আমাদের মাথায় রাখতে হবে যে শীতকালে যাতে ড্যান্ড্রাফ না বেড়ে যায়, আমাদের এটা নজর রাখতে হবে। দ্বিতীয়ত যেটা বলবো যে সোরাইসিস হচ্ছে একটা এমন স্কিন ডিজিজ যেটা মানুষকে খুব ভোগায়, এবং এগুলোর থেকে যদি ভালো করে ট্রিটমেন্ট না করা হয় তাহলে সোরিয়াটিক আর্থারাইটিস মানে এক ধরনের বাত, সোরিয়াটিক বাত যেটা বলি সেটা কিন্তু হবে, এবং শরীরে প্রচণ্ড পেইন হবে, জ্বর চলে আসতে পারে, ঠিক আছে। তো এরকম কিন্তু রোগটা দেখা যাচ্ছে শীতকালে কিন্তু বাড়ে। এটা কেমন হয় দেখবেন, চামড়া উঠবে, এমনি হাতের চামড়া উঠে যাচ্ছে একটু শীতকালে, সেটা না, কিন্তু এটা দেখবেন মাছের খোসার মতো কিন্তু চামড়া উঠছে, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, সবচেয়ে বেশি দেখা যায় হাঁটুতে,
কুনুইয়ে, কপালে, এই জায়গাগুলোতে, গোড়ালির কাছে, এই জায়গাগুলোতে সোরাইসিসটা বেশি দেখা যায়, কিন্তু আপনার শরীরের যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, এটা বেড়ে যাওয়ার চান্সেস থাকে। তাই যাদের এরকম আছে, দেখছেন চামড়া উঠছেন, একবার অবশ্যই দেখিয়ে নেবেন ওটা সোরিয়াসিস কিনা। যদি সোরিয়াসিস হয় তাহলে কিন্তু এর ট্রিটমেন্ট করতেই হবে, না হলে কিন্তু আপনার ভুগতে হবে। আর তার ট্রিটমেন্ট, খুব সুন্দর ট্রিটমেন্ট কিন্তু আছে আমাদের এখানে, যেটা অনেক সময় দেখা যায় যে অন্যপ্যাথিতে বলে যে এটা সারার নয়, আমাদের এখানে কিন্তু পেশেন্টরা এই ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যায়। এটা কিন্তু আমাদের অনেক পেশেন্টই এরকম আসে। তো এই স্কিনের এটা আর একটা সমস্যা হয়। আচ্ছা, তারপরে আমি আরেকটা বলবো যে অ্যাকনে যেটা হয় আমাদের, যে ব্রণটা কিন্তু শীতকালেও বাড়ে, সারা বছরই ব্রণ থাকতে পারে, কিন্তু শীতকালে বাড়ে। তার কারণটা হচ্ছে কি, শীতকালে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, ঠিক আছে? তখন শরীরের একটা, স্কিনটাকে ড্রাই যাতে না থাকে, এটাকে ঠিক করার জন্য শরীর ভেতর থেকে যে কি বলে, ওই আমাদের যে পোর্সগুলো থাকে, চামড়ার ওপরে যে পোর্সগুলো থাকে, সেই পোর্সগুলো থেকে অয়েল সিক্রেশনটা বাড়ানোর চেষ্টা করে, ঠিক আছে? যেটা আমরা বলি সিবাম একটা জিনিস থাকে, রসালো জিনিস, যেটা স্কিনের নিচে থাকে। সিবেশিয়াস গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, যেখান থেকে ওটা বেরায়, অয়েলের মতো একটা জিনিস, ঠিক আছে? তো সেইটা বেরোনোর চেষ্টা করে বাইরে দিকে। কিন্তু দেখা যায় যে শীতকালে ড্রাই স্কিন থাকার ফলে স্কিনের যে ডেড সেলগুলো, সেগুলো আমাদের লোমকূপগুলোকে বন্ধ করে রাখছে। যেহেতু বন্ধ করে রাখছে এবং সিবামটা বেরোতে পারছে না, ওই জায়গাটা ফুলে ওঠে একটা দানার মতো। এই অ্যাকনেগুলো কিন্তু তখন দেখা যায়। তো এইটাও মাথায় রাখতে হবে যাতে অতিরিক্ত ড্রাই না হয়ে যায় স্কিন, ঠিক আছে? অতিরিক্ত তৈলাক্ত হলেও কিন্তু এই পোর্সগুলো বন্ধ হয় নোংরা দিয়ে। আর ড্রাই স্কিন হলে, ড্রাই হয়ে গেলে ওয়েদার, তখন আবার এই ডেড স্কিন দিয়ে কিন্তু ওগুলো পোর্সগুলো বন্ধ থাকে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা হয় কি, মানে লিপসগুলো, আমাদের ঠোঁট ফাটে, গোড়ালি ফাটে, এই প্রবলেমগুলোও দেখি কিন্তু এই শীতকালে চলে এসছে। এবং এটার জন্য কিন্তু আমাদের আগে থেকেই প্রিকশন নেওয়া উচিত, যে যাতে এই শীত পড়ার সাথে সাথে এই প্রবলেমগুলো না চলে আসে, ঠিক আছে? এবং তার সাথে সাথে আরেকটা কি দেখা যাবে, যে এই যে পুরো শীতটা, এই পুরো শীতের মধ্যে আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ইন্টারনাল কিছু প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হয়। যেমন দেখবেন, এই শীতকালে মানুষ কিন্তু জল খাওয়াটা কমিয়ে দেয়। কেন? ঠান্ডা লাগছে, এইটা একটা কিন্তু মানুষের অজুহাত বেরিয়ে যায়, ঠান্ডা লাগবে জল খেলে, তখন জল খাওয়াটা কিন্তু কমিয়ে দেয়। তাতে কিন্তু কি হয়, আমাদের ডাইজেশনের সমস্যা হবে, ঠিক আছে? পেট গরম হয়ে যায়। এবং দেখবেন আমরা এত শীতকালে বেশি গরম জামা কাপড় পরি বলে আরও পেটটা কিন্তু গরম হয়ে থাকে, ঠিক আছে? তো সেইটাকে ঠিক রাখতে গেলে আপনার জলের পরিমাণ ঠিক রাখতে হবে। গরমকালে যেমনি আপনি বেশি জল খাচ্ছেন, শীতকাল বলে কমিয়ে দেবেন না, প্রয়োজনে যতটুকু আছে ততটুকু কিন্তু জল খেতে হবে। তাতে লিভারও আপনার ঠান্ডা থাকবে, বডি টেম্পারেচার মেনটেইনড হবে। এগুলো সব যখন হবে দেখবেন আপনার কনস্টিপেশনের ধাত হবে না। শীতকালে অনেকের কনস্টিপেট করে যায় এই জল কম খাওয়ার ক্ষেত্রে, ঠিক কারণে। তো এগুলো কিন্তু ঠিক রাখতে গেলে একটা নিয়ম মেতে আপনার চলতে হবে। নিয়ম মেনে চললেই কিন্তু দেখবেন আপনি সুস্থ থাকবেন এবং রোগকে এড়িয়ে যেতে পারবেন। আমি একটু বাইরের চেম্বারগুলোও বলবো, তার আগে কি আছেন ফোনে? হ্যালো, বলুন। আমি একবার গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে শোল্ডারের মানে সমস্যা নিয়ে। এখন আমার পুরোটাই মানে কমে গেছে। আচ্ছা, এক্সারসাইজও কিছু ডাক্তারবাবু মানে দিয়েছিলেন এবং মানে পঞ্চকর্মা ট্রিটমেন্ট আমি মানে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমি এখন খুবই মানে ভালো আছি ডাক্তারবাবু। আচ্ছা, জানানোর জন্য আমি ফোনটা মানে করলাম। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একবার ফোন করে আমাদেরকে জানালেন। আরও 5 জন যারা শুনছে, প্রোগ্রামটা দেখছে, তারাও জানতে পারলো। তো এইটাই দেখুন আমাদের যে এখানে যে পঞ্চকর্মা উপকৃত একদম কিন্তু দেখুন পেশেন্টরাই কিন্তু বলছে। আমরা যেটা টিভিতে বলি সেম কথাই কিন্তু পেশেন্টরা বলছে, যে এই যে ফ্রোজেন শোল্ডার মানে জয়েন্টটা এমন ফিক্সড হয়ে যায় যে হাত উঠতে চায় না, ঠিক আছে? সেক্ষেত্রে এই যে ফ্রোজেন শোল্ডারের প্রবলেমটা, এটা কিন্তু দেখা যায় আস্তে আস্তে কিন্তু পঞ্চকর্মার মাধ্যমে ঠিক করে দেওয়া যায় পার্মানেন্টলি। আর আবার ফিরে আসবে তা নয়, ঠিক আছে? কারণ এই যে ফ্রোজেন শোল্ডারটার একটা বড় কারণ হচ্ছে আপনার পুরনো চোট। হয়তো আপনি কোথাও বাসে ধরে আছেন,
হ্যাচকা লেগে গেল, ঠিক আছে, সেই মুহূর্তে একটু ডলে দিলেন, ঠিক হয়ে গেল, আপনি ভুলে গেলেন, দেখা গেল 10 বছর পর সেই প্রবলেমটা হতে পারে। বা আপনি কোনো সময় চলাফেরা করতে গিয়ে হয়তো হোঁচট খেয়ে পড়ে গেছেন, হাতের ওপরে পুরো শরীরের ভরটা চলে এসছে, বা আপনি বেকায়দায় এমনভাবে পড়েছেন যে আপনার এই শোল্ডারের ওপরে চাপ পড়ে গেছে খুব বেশি, তখন হয়তো হালকা কিছু ওষুধ খেয়ে ব্যথাটাকে কমিয়ে নিয়েছেন, কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু এই প্রবলেমটা দেখা যাবে, আস্তে আস্তে হাত উঠতে চাইবে না, হাত ওঠাতে গেলে ব্যথা লাগছে, এই জায়গাটা ফিক্সড হয়ে যাচ্ছে। তো এরকম রোগ কিন্তু আমরা অনেক সময় পাই, যেগুলো হয়তো পেশেন্ট এসে বলতেই পারে না কেন হয়েছে, ঠিক আছে। তো সেগুলোও কিন্তু আমরা কথা বলে, তার কোনো টেস্ট থাকলে সেই টেস্টগুলো দিয়ে রিপোর্ট দেখে আমরা বের করে নিই যে কী হয়েছে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট হয়। যাদের যেরকম ট্রিটমেন্ট দরকার, যদি শুধু মেডিসিনে হওয়ার তো শুধু মেডিসিন হবে, যদি মনে হচ্ছে যে না পঞ্চকর্মার দরকার আছে তাহলে পঞ্চকর্মা দেওয়া হবে। সব মিলিয়ে ট্রিটমেন্ট করে একজন মানুষকে কিন্তু আমরা সুস্থ করে তুলি। বাহ, সুতরাং পঞ্চকর্মার কিন্তু অনেক গুণাগুণ, আপনারা কিন্তু উপকৃত হয়েছেন, ফোন করছেন, অনেকে ফোনে ট্রাই করছিলেন, আমি দেখছি একজনের সাথে কথা বললে তার ফোন রাখা হয়ে গেলে আবার নিশ্চয়ই পরের জনকে নেব। ফোনে ট্রাই করছেন যারা, চলে আসুন, আমি দেখতে পাচ্ছি ফোন করছেন, আপনাদের সমস্যা নিয়েও ডক্টর ভাদুরী আলোচনা করবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আচ্ছা, ডক্টর ভাদুরী আছেন লাইভ প্রোগ্রামে, কি সমস্যা বলুন। আচ্ছা, আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে পরে শুনবেন। আপনি লাইভে ফোন করেছেন সোনার বাংলা টিভি চ্যানেলে, ডাক্তারবাবু উপস্থিত, ডক্টর ভাদুরী, আপনার কি সমস্যা আপনি বলতে পারেন। বলুন, কি সমস্যা বলুন। কি প্রবলেম বলুন। বলছি কি, এই যে পঞ্চকর্মা থেরাপি এটি রেগুলার করতে হয়? কেন, আপনার নিজের দরকার, কেউ বলেছে করার কথা? হ্যাঁ হ্যাঁ। বয়স কত? আমার মিসেসের বয়সটা কত? মোটামুটি 60 বছর। আচ্ছা, ওনার কি সমস্যা আছে আগে বলুন। সমস্যা বলতে ওই হাঁটু ব্যথা। হাঁটুর ব্যথা কতদিন ধরে হয়েছে? হাঁটুর ব্যথার কতদিন ধরে হয়েছে? কতদিন ধরে হয়েছে? বছর 2 হবে। বছর 2 ধরে। আপনি এমনি আগে কোনো চিকিৎসা করেছেন এর জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখনো ব্যথাটা রয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রয়ে গেছে, ব্যথা রয়ে গেছে, স্পন্ডাইলাইটিস আছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে? দেখুন, আমাদের কিন্তু হাওড়াতে চেম্বার আছে, উনি বলে দেবেন কোথায় কোথায় আছেন। আর একটা কথা বলছি, এই যে পঞ্চকর্মা থেরাপিটা, ঠিক আছে, এটা ব্যথার রোগের জন্য খুব ভালো কাজ করে। হ্যাঁ, আপনার কি করতে হবে, একবার আসতে হবে, পেশেন্ট যিনি তার আসতে হবে আমাদের এখানে, তাকে আমাদের ডাক্তারবাবুরা দেখবে, দেখে তারপরে ঠিক করা হবে ওনার পঞ্চকর্মা করতে হবে কিনা। যদি করতে হয় বলে দেবে, কটা করতে হবে, কিভাবে কিভাবে আসতে হবে সব বলে দেবে, ঠিক আছে। আগে ওনাকে একবার আসতে বলুন, বা আপনি যদি নিয়ে আসতে পারেন, যে কাউকে দিয়ে ওনাকে পাঠান চেম্বারে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে দেখে তারপরে আমরা বলে। বেলুড়ে আসতে পারবেন? বেলুড়ে তো ট্রেনে বোধহয় 8 ঘন্টায় পৌঁছে যাবেন। হ্যাঁ, একদম বেলুড়ে চলে আসুন। ঠিক আছে, বেলুড়ে আমাদের চেম্বার আছে। একবার হেল্পলাইন নাম্বারে কল করে নেবেন কবে ডাক্তারবাবুরা থাকছে বেলুড়ে, সেখানে এসে দেখানোর পর আমাদের ডাক্তারবাবুরাই বলে দেবে কিভাবে কি করতে হবে, ঠিক আছে। শুনলেন তো, আগের জন ফোন বোধহয় শুনলেন, তারও হাতে ব্যথা ছিল, পঞ্চকর্মা করে সেরে গেছে। হ্যাঁ, হাতের যন্ত্রণা, ওই জন্য উনি ফোন করলেন শুনে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ওই হেল্পলাইন নাম্বারটা লিখুন, নামের নিচে দেখুন হেল্পলাইন নাম্বার, 2টো মোবাইল নাম্বার যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটু ফোন করুন। বেলুড়ে এই প্রতি সপ্তাহে চেম্বার হয়, বেলুড়ে একটু জেনে নিন কবে আসবেন, ঠিক আছে। অনেকদিনই হয়, আপনি জেনে হেল্পলাইনে ফোন করে নিন কি কি বার হচ্ছে, কবে আপনি আসতে পারবেন, সবটা জেনে নিন, ঠিক আছে। আচ্ছা, বলছি কি, ওই পঞ্চকর্মা থেরাপি যদি প্রয়োজন হয় তাহলে কাছাকাছি কোথায় হবে আমার? সব বলে দেবে, সব বলে দেবে। আপনি ক্লিনিকে এলে সবটাই বলে দেবে, আপনার বাড়ির কাছে কোথায় করতে পারবেন, ঠিক আছে, সব জেনে নিতে পারবেন, কোনো চিন্তা নেই। একদিন একটু শুধু বেলুড়ে চলে আসুন।
রেগুলার হয় 24 দিন যেতে হবে? ওটা দেখতে হবে আগে আপনার কি কন্ডিশন Conditionটা আছে, দেখে। পেশেন্টের কন্ডিশন দেখে বলবো আমরা। ঠিক আছে, একবার আসুন, আপনি এলেও হবে, কথা বলে যান। ঠিক আছে, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বাইরের চেম্বারগুলো বলে দিই। হ্যাঁ, এই মাসে কোথায় কখন কোন ডাক্তারবাবু কোন চেম্বারে থাকছে এই মাসটায় আপনারা জেনে নিন। ক্যানিংয়ে ডক্টর আর দেখে পাচ্ছেন আপনারা। আচ্ছা, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আসানসোলে ডক্টর বি শর্মা, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা আসানসোলে থাকছেন। মালদায় ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, কাকদ্বীপে ডক্টর এস খান, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর বি শর্মা, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন আপনারা বহরমপুর চেম্বারে, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, শিলচরে ডক্টর বি শর্মা, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, আচ্ছা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, জামশেদপুর টাটায় ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা। এই মাসে কোথায় কি বাইরে চেম্বার আমি কিন্তু বলে দিলাম। আপনারা যোগাযোগ করবেন 9830235527 অথবা 37, আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার খোলা। আমরা শীতকালে বা যে কোনো সময় চর্মরোগ নিয়ে যারা ভুগছেন সে বিষয়ে জানছি, আরও জানবো। তবে এখন সময় হয়ে গেছে একটু ইন্টারভিউগুলো দেখব, পেশেন্টরা কে কেমন আছেন, কি বলছেন, এগুলোও তো দেখা দরকার। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা আবার স্টুডিওতে ফিরছি, আপনাদের সাথে দেখা হবে। টেলিভিশনের পাশাপাশি আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আত্মার হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসাম গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের। 15 দিনের ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হতো। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? পোস্টেডের আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা
ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, এলাপাতিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? সুরাহা কিছু পাইনি, মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, এলাপাতিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছে? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জন ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিওআর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিওআর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন? হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন? হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210,
এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে। খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181, তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি ফিরে এলাম আবার স্টুডিওতে। লাইভ প্রোগ্রাম চলছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। পেশেন্টরা, অনেক পেশেন্ট আসেন, তো কিছু কিছু সময় আমরা ক্লিপিংস তুলে ধরি, কে কেমন আছেন, কি বক্তব্য তারা রাখছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি মাঝে মধ্যে। ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যান্সার ইউনানি হসপিটালও কিন্তু রয়েছে এনবিপির, এবং অবশ্যই আমরা আজকে স্কিনের চর্মরোগ নিয়ে আলোচনা করছিলাম। নানা রকম চর্মরোগে আক্রান্ত মানুষ, এবং সেখানে লা এলিগেন্স তো রয়েছেই আমাদের এনবিপির পক্ষ থেকে, আপনারা জানেন ভীষণ ভালো, কিন্তু লা এলিগেন্সের আন্ডারে ডক্টর ভাদুরী নিজেই ট্রিটমেন্ট করেন চুলের এবং স্কিনের। ভালো আছে মানুষ, উপকার পাচ্ছেন। আর অবশ্যই কলকাতা, হাওড়ায় তো রেগুলার চেম্বার, বাইরেও চেম্বার, পঞ্চকর্মা ট্রিটমেন্টও হয় রেগুলারলি। আচ্ছা, আমরা এবার একটু পেটের রোগ নিয়ে আলোচনা করব সেকেন্ড হাফে। নানা রকম পেটের রোগে আক্রান্ত মানুষ, আমাশা নিয়ে একজন ফোন করলেন, আর লিভার প্রবলেম তো রয়েছেই, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এগুলো তো রয়েছে। এগুলোও কি শীতকালে একটু বাড়ে দেখবেন, অনেকেরই এই সিজনাল ব্যাপার স্যাপারে দেখি সবাই বলছেন গ্যাস অম্বল বাড়ছে, হ্যাঁ এই সমস্যাগুলো হচ্ছে। তো এগুলো নিয়ে একটু আলোচনা করব। ডক্টর ভাদুরী তো আছেনই। ডক্টর ভাদুরী, পেটের রোগ নিয়ে একটু আলোচনা শুরু করি এবার। দেখুন, পেটের রোগের যে ব্যাপারটা, পেটের রোগ কেন হয় এইটা আমাদের একটু বুঝতে হবে। দেখুন, যদি আমি মডার্ন সায়েন্সের অনুযায়ী কথা বলি, তাহলে বলতে হবে যে আমাদের পেটে কিন্তু কিছু মাইক্রোবস বলে থাকে, ঠিক আছে, কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবার হজম হতে সাহায্য করে, এবং আমাদের শরীরের বিভিন্ন যে ফাংশন সেগুলোতেও কিন্তু এদের একটা অবদান থাকে। এবার যখন আমার খাদ্য খাবারের ধরনগুলো খারাপ হয়, মানে বলতে যে আমি যদি হেলদি খাদ্য খাবার না খাই, স্বাস্থ্যকর খাদ্য খাবার না খাই, হাইজিন মেনে বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে খাদ্য খাবার না খাই, তাহলে কি হবে, যে খাবারগুলো আমি খাবো, খারাপ খাবার যেগুলোকে বলছি, সেগুলো কিন্তু এই যে ভালো ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এবং এই যে ভালো ব্যাকটেরিয়া, সেগুলোকে ধ্বংস করে দিলে কি হয়, এই খাবারগুলো, ভালো খাবারগুলো, বাজে খাবারগুলো, সেগুলো খারাপ ব্যাকটেরিয়াকে জন্মাতে বা গ্রোথ নিতে সাহায্য করে, বাড়তে সাহায্য করে, ঠিক আছে। ঠিক উল্টোটাই হয়, যখন আমরা ভালো খাদ্য খাবার খাবো, তখন দেখা যাবে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছে ভালো খাবারের জন্য, এবং ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু আবার বেঁচে উঠছে এবং তারা গ্রোথ নিচ্ছে, ঠিক আছে, বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ হয়, প্রথম কথা হচ্ছে আমাদের খাদ্য খাবারের মাধ্যমে। দ্বিতীয় ব্যাপারটা কি হয়, যে আমাদের মানসিক চাপ। যদি মানসিক চাপ আমাদের খুব বেশি থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের হরমোন, যেটা খারাপ হরমোন, স্ট্রেস হরমোন, সেগুলো কিন্তু বাড়তে থাকে। সেগুলো যত বাড়বে, আমাদের বডির যে বিভিন্ন ফাংশান, সেগুলোর মধ্যে কিন্তু গণ্ডগোল দেখা দেবে। সেটা কিন্তু মানুষের পেটের গণ্ডগোলও কিন্তু এভাবেই দেখা দেয়। দেখবেন, যখন কারো খুব মানসিক চাপ হয়, টেনশান হয়, কোনো একটা ব্যাপার নিয়ে খুব ভয় পেয়ে আছে বা খুব টেনশন করছে, তখন তার খাবার ইচ্ছেটা কিন্তু চলে যায়। কেন? কারণ তার যে হরমোনটা, আনন্দের হরমোন বা ভালো হরমোন, সেগুলো মানে ডিসচার্জ হয় না। তখন কি হয়, খারাপ হরমোনগুলো বেড়ে যায়, খারাপ হরমোনগুলো বেশি বেশি করে বডি থেকে বেরোতে থাকে এবং গ্ল্যান্ড থেকে বেরোয়, এবং তাতে কি হয়, আমাদের যে খিদে পাওয়ার ব্যাপারটা, ওটা নষ্ট হয়ে যায়, এবং দেখা যায় যে খাবার ভালো করে হজমও হচ্ছে না, আমাদের পেটের গণ্ডগোল দেখা দিচ্ছে, অনেক সময় গ্যাস, অ্যাসিডিটি বেড়ে যায়, দেখবেন, খেয়াল করবেন। তো এগুলো আরেকটা কারণ, যেটার জন্য, হরমোনের জন্য আমাদের কিন্তু এই পেটের সমস্যা দেখা দেয়। তৃতীয়টা কি হচ্ছে, আমরা যদি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে না থাকি, চলাফেরা, নড়াচড়া, এগুলোর মধ্যে যদি আমাদের খুব ঘাটতি থাকে, খুব কম হাঁটাচলা করছি, গাড়ি ছাড়া কোথাও যাচ্ছি না, যখনই বসছি চেয়ারে বসে কাজ করছি, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম, হয়তো ব্রেনের কাজ আমি সারাদিন করছি, কিন্তু শারীরিক যে কায়িক পরিশ্রম যেটা বলি, সেটা খুব কম হচ্ছে, তাহলেও কিন্তু দেখা যায় যে আমাদের পেটের সমস্যা হচ্ছে। এবং চতুর্থ, যদি আমাদের ঘুম ঠিক মতো না হয়, আমাদের যে ঘুমের সময়টা, এটা একটা কিন্তু বড় ব্যাপার। এই ঘুমের সময়টা যদি ঠিক টাইমে আমাদের ঘুমটা না হয়, অটাইমে বা বেটাইমে আমরা ঘুমোচ্ছি যদি দেখি, তাহলেও কিন্তু পেটের সমস্যা আসতে পারে। আমি এগুলো বললাম
এগুলো আমি বললাম মডার্ন সায়েন্স নিয়ে আমি বললাম। এবার আসি আমি আয়ুর্বেদের ক্ষেত্রে। আয়ুর্বেদ যেটা 5000 বছরেরও পুরনো, সেখানে কিন্তু এই ব্যাখ্যাগুলোই অন্যভাবে দেওয়া আছে, যেটা আপনি এখনই বুঝতে পারবেন। প্রথম কথা, খাদ্যের টাইম। খাদ্য খাওয়ার কথা বলছি, যে আমি বললাম খাদ্য কখন হজম হয় ভালো, যখন ওই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে। আমাদের যে খাদ্য খাবার খাই তার মধ্যে দেখবেন আমাদের ডায়েটের মধ্যে আমরা বলি যে ঘোল খাবেন। ঘোল কি? দইয়ের শরবত বা মাঠা যেটা বলি, ঠিক আছে, দইয়ের থেকে ওপর থেকে ফেলা যেটা পার্ট থাকে সেটাকে ফেলে দিলাম, মানে ক্রিমটা সরিয়ে দিয়ে যে হালকা পাতলা জলটা থাকে, সেটা কিন্তু আমাদের খুব ভালো কাজ করে আমাদের হজমে। কেন কাজ করে জানেন তো? এই যে একটু আগে আমি বলছিলাম যে ভালো ব্যাকটেরিয়া, সেগুলোকে ঠিক রাখার জন্য এখন কিছু প্রোবায়োটিক বলে খাবার বেরিয়েছে, প্রোবায়োটিক, যারা ওই ব্যাকটেরিয়াগুলোর খাদ্য, ব্যাকটেরিয়াগুলো বাড়তে সাহায্য করে, ঠিক আছে। তো এই দইয়ের মধ্যেও কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো বাড়তে সাহায্য করার মতো ক্ষমতা আছে, তার জন্য এটা খেতে বলা হচ্ছে। তার মানে আয়ুর্বেদের সময় থেকেই কিন্তু এই বিজ্ঞানটাই ছিল, সেটাকে একটা অন্য রূপ দিয়ে এখন পরিবেশন করা হয়েছে মডার্ন সায়েন্সে। দ্বিতীয় কথা বলি, যে বেটাইমে খাবার কথা আমি যেটা বললাম, এই যে আমি আমাদের আয়ুর্বেদ মতে বলছি কি, আমরা সূর্য যখন উঠবে তখন থেকে খাবার টাইম শুরু, সূর্য অস্ত যখন যাবে তখন খাওয়ার টাইম বন্ধ। এই মডার্ন সায়েন্সে বলছে যে আমাদের মেটাবলিক রেট, মানে খাদ্য হজম হয়ে সেটা এনার্জিতে কনভার্ট হয়, যেটা ক্যালোরিটা, সেইটার যে প্রসিডিওরটা, সেটা খুব ভালো কাজ করে সকাল থেকে বিকেল 6টা অবধি, মানে সন্ধে অবধি। আয়ুর্বেদেও কিন্তু তাই বলছে, সূর্যাস্তের পরে খেতে না করছে, একই কারণ যে আমাদের হজম শক্তিটা তখন কমে যায়, যেটা আমাদের জঠা অগ্নি বলা হয় আয়ুর্বেদ মতে, যে আমাদের ডাইজেস্টিভ ফায়ার, যেই অগ্নি আমার খাদ্য খাবারকে হজম হতে সাহায্য করে, সেটা কিন্তু সবচেয়ে ভালো কাজ করে যখন সূর্যের আলো থাকবে এবং মাথার ওপর যখন সূর্য থাকে তখন সবচেয়ে ভালো কাজ করে। এর জন্য আমরা বলি ব্রেকফাস্টটা হালকা খাবেন, ডিনারটা হালকা খাবেন, এবং মানে বেশিরভাগ খাবারটা থাকবে দুপুরে, যখন হজমটা সবচেয়ে ভালো হবে, এবং রাতের দিকে বেশি রাত্রে না খেয়ে সন্ধ্যার যত তাড়াতাড়ি খেতে পারবেন তত বেশি ভালো। আয়ুর্বেদে কিন্তু এটার আছে। তৃতীয়ত, এই যে আয়ুর্বেদে মেডিটেশনের কথা বলা হয়েছে, আমাদের যে ধ্যানের কথা বলা হয়েছে, প্রাণায়ামের কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন চলতে সাহায্য করে এবং ঠিকঠাক মতো করতে সাহায্য করে, এবং তার পাশাপাশি আমাদের কি হয়, শরীরকে অক্সিজেন সাপ্লাই দেয়, এবং শরীরের থেকে যে আমাদের ভালো হরমোনগুলো বেরোচ্ছে তাকে বেরোতে সাহায্য করে। তার মানে এখানে আমাদের মানসিক চাপটা কিন্তু কমে যাচ্ছে, যেটা আয়ুর্বেদে আগেই ছিল। এবং চতুর্থ যেটা বলবো, যে আমরা কি সঠিক টাইমে কেন বলি ঘুমোতে, যে রাত্রে মিডনাইট 12টার সময় আমাদের যে মিডনাইট, সে টাইমে কিন্তু আমাদের শরীর সবচেয়ে ভালো রিপেয়ার হয়, যত রিপেয়ার হওয়ার সেই টাইমটা হয়। তাহলে আমার আরও কিছু আগের থেকে কিন্তু ঘুমোতে হবে, যাতে মিডনাইটে আমার একদম সাউন্ড স্লিপ হয়, ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। আয়ুর্বেদেও কিন্তু সেটাই বলা আছে। সূর্য অস্ত যাওয়ার পর খাদ্য খাবার না খেয়ে, তারপরে দেখুন আগে তো কাজের এরকম চাপ ছিল না, তখন থেকে এই সিস্টেমটা এভাবেই তৈরি ছিল। এখন ধরুন কাজের তাগিদে আমাদের হয়তো দেরি হচ্ছে, কিন্তু একজন যে সুস্থ থাকতে চাইবে বা যে অসুস্থ হয়েছে তাকে কিন্তু এই নিয়মটা মেনে চলা উচিত তার, ঠিক আছে। আপনি ভোরবেলা উঠুন, ভোরবেলা উঠলে দেখবেন আপনার এনার্জি লেভেল সবচেয়ে বেশি থাকে, আয়ুর্বেদেই কিন্তু বলছে এটা, ঠিক আছে। এবং দেখবেন সকালবেলা উঠে সূর্যের আলো যদি আপনার শরীরে পড়ে, তখন কিন্তু সবচেয়ে বেশি এনার্জি আপনার শরীরে পাবে, এবং ভিটামিন ডি তৈরি হতে কিন্তু সবচেয়ে ভালো সাহায্য করে আমাদের এই সূর্যের আলো, যেখানে ইনফ্রারেড লাইটটা পাই আমরা সকালের আলোতে, ভোরের আলোতে। সেটাই কিন্তু বলা আছে আয়ুর্বেদে, সকালের আর সূর্য উদয় হওয়ার সাথে সাথে তুমি সূর্য প্রণাম করো। তার সূর্য প্রণামের কিছু পদ্ধতি আছে, সেইগুলো করো যোগাসনের মাধ্যমে। এগুলো কেন বলা হয়েছে? সূর্য প্রণাম করতে গেলে সূর্যের সামনে গিয়েই দাঁড়াতে হবে, তার জন্য সূর্যের আলো আপনার শরীরে লাগলে সেই উপকারগুলো কিন্তু অটোমেটিক হবে। একেবারে আমাদের আয়ুর্বেদ কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক একটা পদ্ধতি, একটা প্যাথি। সঙ্গে থাকুন ফোনে। ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের এটা কিন্তু কি বলবো, অনেক রিচ একটা ব্যাপার। বিদেশে একে খুব সুন্দর করে মানুষ অ্যাকসেপ্ট করেছে। এখনও ভারতবর্ষে অনেক মানুষের মধ্যে একটা কিন্তু থেকে যায়,
যে আয়ুর্বেদ চিকিৎসা করব, কাজ হবে। আসলে কি বলুন তো, সবাই চটজলদি রেজাল্ট চায়, কিন্তু পৃথিবীতে যে কোনো কিছু যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয় সেটা ভাঙতেও খুব সময় লাগে না। আপনারা ইতিহাস দেখে নিন, তাই হবে। ঠিক আছে, আপনার নিজের বাড়িটাও দেখবেন, যদি খুব তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে, দেখবেন কিছু সেখানে ভাঙার চান্স বা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আস্তে আস্তে যেই বাড়িগুলো তৈরি হয় সঠিক নিয়ম মেনে, সেটা কিন্তু অনেক বেশি মজবুত হয়। আমাদের শরীরও তাই। একবার যদি আপনি আয়ুর্বেদের মতে ট্রিটমেন্ট করেন, আস্তে আস্তে আপনার রোগগুলো যখন শরীর থেকে বেরিয়ে যাবেন, দেখবেন আপনি কিন্তু নিরোগভাবে দীর্ঘায়ু লাভ করতে পারবেন। ঠিক, অনেক সুন্দর আলোচনা, যেটা আপনাদের কাছে খুব মনোগ্রাহী এবং খুব ইনফরমেটিভ। আমি বারবারই বলি, ইনফরমেটিভ একটা আলোচনা হয়। আমাদের আয়ুর্বেদ মানেই তো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নাম মাথায় আসে এবং চোখে ভাসে। আমরা অবশ্যই আপনাদের বলবো, যে কোনো রোগে আপনি আক্রান্ত, আপনি চাইছেন ভালোভাবে ট্রিটমেন্ট করতে আয়ুর্বেদের আন্ডারে, আপনারা এনবিপির সঙ্গে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার তো খোলাই। যারা ফোনে আসবেন একটু ধৈর্য ধরবেন, ডাক্তারবাবুদের কথার ফাঁকে ফাঁকে নিশ্চয়ই আপনাদের ফোনগুলোও নেব। আর যার যা সমস্যা যদি লাইভে নাও পান, রাত 10টা অবধি আপনারা কথা বলবেন 9830235527 অথবা 37 এই নাম্বারটি লিখে রাখুন। টিভির পর্দায় নাম্বার রয়েছে, কোনো চিন্তা নেই, দুটো হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। সবার জন্য আছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। আপনারা ফোনে আসুন, আমরা লাইভে আছি, আর পরে যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে। আর বাইরের চেম্বার তো আছেই, আর কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রাম, এছাড়া হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে রেগুলারলি আপনারা কিন্তু চেম্বারে পাচ্ছেন। আমি আরেকবার একটু বাইরের চেম্বারগুলো চটপট বলে দিই আপনাদের। আমাদের ডাক্তারবাবুরা সবাই ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় চেম্বারে থাকেন এবং সবাই ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসদের আমরা কিন্তু নিয়মিত পাচ্ছি। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, অনেকেই ট্রাই করছেন, একটু ধৈর্য ধরবেন, ফোন পাবেন নিশ্চয়ই। যাদের যা সমস্যা আপনারা ফোন করুন। ক্যানিংয়ে ডক্টর আর দে, আরামবাগে ডক্টর এ হালদারকে পাবেন, আসানসোলে ডক্টর বি শর্মা, মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বাঁকুড়ায় অবশ্যই কিন্তু বাঁকুড়ায় পাচ্ছেন আপনারা, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, কাকদ্বীপে ডক্টর এস খান, পুরুলিয়া ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর বি শর্মা, সিএমডি আমাদের এনবিপির চিফ মেডিকেল ডিরেক্টর তিনি থাকছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, শিলচরে ডক্টর বি শর্মা, গুয়াহাটি ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, টাটা জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মাকে চেম্বারে পাচ্ছেন। কলকাতা হাওড়ায় রেগুলার, আর বাইরে চেম্বার 15 দিন অন্তর অন্তর। বিভিন্ন জেলায়, আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন স্টেটে আমাদের চেম্বারগুলো হয় কিন্তু এনবিপির পক্ষ থেকে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন বলুন, কি সমস্যা ডক্টর ভাদুরী আছেন? আচ্ছা, নাক জ্বালা করে, হাঁচি ওঠে কি? আচ্ছা, নাক কি বন্ধ হয়ে যায়? আচ্ছা, আপনার একটা যেটা করতে হবে, কোনো সময় কি আপনার অ্যালার্জি টেস্ট করিয়েছিলেন? না, রক্ত পরীক্ষা টেস্ট হয়নি। আচ্ছা, রক্ত কিছু পরীক্ষা। আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট করেছেন আপনি আগে? হ্যাঁ, ড্রপ দিয়েছিল একটা কিন্তু হয় না। না, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি কয়েকটা নিয়ম করুন, তার সাথে সাথে একবার এসে আমাদেরকে দেখিয়ে নেবেন, ঠিক আছে? এর ভালো ট্রিটমেন্ট আছে। আর কি কোথায় আছে? বাঁকুড়াতে আছে? হ্যাঁ, বাঁকুড়াতে আছে, আমাদের চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে কল করবেন, ওই যে লাল যে লেখাটা যাচ্ছে, হলুদের মধ্যে, লালের মধ্যে হলুদ দিয়ে লেখা, মোবাইল নাম্বার পর পর, ঠিক আছে, 27 আর 37, ওখানে ফোন করলে বাঁকুড়ায় কবে চেম্বার আছে আপনি জেনে যেতে পারবেন, সেখানে গিয়ে দেখিয়ে নিতে পারবেন। এবার শুনুন, আমি বলে দিচ্ছি ব্যাপারটা, টিভিতে শুনুন। মেইনলি দেখুন, যে ব্যাপারটা হয়, এই যে নাক বন্ধ হয়ে যাওয়া, নাক জ্বালা করা, এগুলো কিন্তু অ্যালার্জির লক্ষণ, ঠিক আছে? এবার আপনার অ্যালার্জি টেস্ট করতে হয়, আইজি বলে একটা অ্যালার্জি টেস্ট হয়,
সেটা দেখলে বোঝা যায় যে আপনার শরীরে অ্যালার্জির পরিমাণটা কত আছে। সেটা যদি অতিরিক্ত মাত্রায় থাকে তাহলে এই সমস্যাগুলো সাধারণত দেখা যায়। এর জন্য ট্রিটমেন্ট আছে খুব ভালো, সেইগুলো ট্রিটমেন্ট আপনারা আমাদের কাছে এলেই পাবেন। এটা হচ্ছে আপনার সলিউশন বললাম। আর এটাকে ম্যানেজ করার জন্য ডেইলি একটা কাজ করবেন, এখন যেহেতু শীতটা পড়ে যাচ্ছে, রেগুলার একবার করে শুতে যাবার আগে চেষ্টা করুন যে ভাপ নিতে, ভেপার নিতে, ঠিক আছে? একটা পাত্রের মধ্যে গরম জল ফুটবে, সেইটা নামিয়ে যে ধোঁয়াটা উঠছে, বাষ্পটা উঠছে, সেই বাষ্পটা নাক দিয়ে আস্তে আস্তে করে টানুন, ঠিক আছে? তাহলে নাকের প্যাসেজটা কিন্তু পরিষ্কার থাকবে এবং খোলা থাকবে, তাহলে আপনার রাত্রে এই নাক বন্ধ হওয়ার ব্যাপারটা কম থাকবে। এবং তার পাশাপাশি এই আশা করা যাচ্ছে এই মানে যেটা নাক চুলকোয় বা জ্বালা করে যেটা, সেটাও কিছুটা কম থাকবে। কিন্তু এর প্রপার ট্রিটমেন্ট আছে, এটা তো আমি জাস্ট ম্যানেজ করার জন্য বললাম। আর হেল্পলাইন নাম্বারে কল করে নিন কবে আপনার বাড়ির কাছে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আরেকটা কথা বলবো, বাঁকুড়াতে আরেকটা কথা বলবো, এই টাইমে স্নান যখন করবেন হালকা গরম জলে করুন, ঠান্ডা যাতে না লেগে যায়। এখন দেখবেন ওয়েদারটা এমন ফ্লাকচুয়েট করছে, কখনো ঠান্ডা কখনো গরম, খুব বেশি হয়তো আপনি ফ্যান চালিয়ে দিলেন খুব জোরে, দেখলেন যে নাক বন্ধ হয়ে গেছে, আবার বন্ধ করে লাগলেন দেখলেন ঘুম ভেঙে যাচ্ছে। এই ব্যাপারগুলো যেমনি এই সময়তে হয়, একটা হালকাভাবে ফ্যানটা চালিয়ে ঘুমোন, ঠিক আছে? দরকার পড়লে এমনভাবে শোন যাতে ডাইরেক্ট ফ্যানের নিচে শোবেন না, যাতে নাকের মধ্যে ডাইরেক্ট ঠান্ডাটা না লাগে। ঘুম থেকে উঠে আবার বলবো, যদি হাঁচি দেওয়ার টেন্ডেন্সি হয়ে যায় যে মুখ ধুলেই হাঁচি উঠছে, তাহলে নাকে জল লাগতে দেবেন না। ঘুম থেকে ওঠার পর চোখটা ভালো মতো ধুয়ে নেবেন, ব্রাশ করে নেবেন, কিন্তু একদম যে ঝাপটা দিয়ে যে জল দেওয়া ওটা করবেন না, ঠিক আছে? নাকে মুখে যাতে ডিরেক্ট জলটা লাগাবেন না। যখন আস্তে আস্তে একটু টেম্পারেচারটা ওয়েদারের বাড়বে, তারপরে আপনি সারা মুখ ধুয়ে নিন, কোনো অসুবিধা হবে না। এভাবে একটু মেনটেন করুন। আর অ্যালার্জি টেস্টটা কিন্তু অবশ্যই করবেন। আপনি যখন আমাদের কাছে আসবেন, আমাদের ডাক্তারবাবুরা আপনাকে গাইড করে দেবে যে অ্যালার্জি টেস্ট করতে হবে কিনা, ঠিক আছে? সেটা আপনাকে বলে দেবে কিভাবে করবেন, কি করবেন, সেইভাবে করুন। আর আমাদের ওষুধ খান, দেখবেন এই প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। বাহ, আরো কেউ আছেন বোধহয় একজন। হ্যালো, বলুন। হ্যালো, আমি বলছিলাম চন্দ্রনগর থেকে বলছিলাম। বলুন। আমি একজন বেলুর চেম্বারে গিয়েছিলাম, আমারও অ্যালার্জির একজন প্রবলেম আছে, হ্যাঁ। তো আমি এখন আমার অনেকটা অ্যালার্জিটা ভালো আছে, হ্যাঁ। আমি ডাক্তারের কাছে এইটুকুই জানতে চাই, ওষুধটাকে কন্টিনিউ আমাকে করতে হবে? দেখুন, আপনার যদি অ্যালার্জির প্রবলেমটা না থেকে থাকে, আপনি বললেন অ্যাজমার প্রবলেম ছিল, তাই তো? নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল। যদি দেখছেন নিঃশ্বাসের কষ্টটা বন্ধ হয়ে গেছে এবং আপনার ওষুধ শেষ হয়ে গেছে, আমাদের এখান থেকে বলে দিয়েছে যে আর নিতে হবে না, তাহলে আর নেবেন না। যদি আপনাকে এরকম বলে দেওয়া হয়ে থাকে যে আপনার নেক্সট আবার ধরুন 2 মাস হোক, 4 মাস হোক, 1 মাস হোক, যেটাই বলে দিয়েছে, এত মাস পরে এসে একবার দেখিয়ে নেবেন, তাহলে অবশ্যই কিন্তু একবার এসে দেখাবেন। দেখানোর পর আমাদের ডাক্তারবাবুরা যখন বলে দেবে না আর ওষুধ খাবেন না, আর লাগবে না, আপনার প্রয়োজন নেই, তখন কিন্তু আর ওষুধ খাবেন না নিজে থেকে, ঠিক আছে? আর যখনই আসবেন, আগের প্রেসক্রিপশানটা নিয়ে আসবেন যে আগে কি ওষুধ দিয়েছে না দিয়েছে, তাহলে সুবিধা হবে। একবার যোগাযোগ করে নিন, ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে ওষুধটা বন্ধ করা দরকার, আপনার আরও কন্টিনিউ করতে হবে কিনা একবার জেনে নিন। হেল্পলাইনে ফোন করে আপনি যেখানে এসেছিলেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার দেখিয়ে নিন। আচ্ছা, আমরা চলে আসি আবার যে পেটের রোগ নিয়ে আলোচনা করছিলাম, 8-9 মিনিট আছে। হ্যাঁ, এই যে আমরা পেটের রোগের সমস্যা যেটা বললাম, এগুলো হচ্ছে কারণ মেইনলি। এবার আমরা ম্যানেজ করব কিভাবে, এটা আমাদের একটু জানতে হবে যে আমরা নিয়ম মেনে চলবো কিভাবে। প্রথম কথা হচ্ছে, পেটের রোগকে অ্যাভয়েড করতে গেলে, যাতে পেটের রোগ না আসে, তার একটা সুন্দর একটা ডেইলি রুটিন আমাদের ফলো করতে হয়। কি করতে হয়? প্রথমে দেখতে হবে যাতে আমার স্টুলটা পরিষ্কার হয়, মানে আমাদের পায়খানা যাতে একদম পরিষ্কারভাবে হয়ে যায়, যেরকম হওয়া উচিত সেটা। পায়খানাটা যে কোনো মানুষের, সুস্থ ব্যক্তি বা যার স্টুলটা সুস্থ, ঠিক আছে, তার সেই পটিটা কেমন হবে, সেটা হবে নরম, সেটা কষা হবে না, পাতলা হবে না, নরম হবে, ঠিক আছে? তার একটা গঠন থাকবে, মানে কাদা কাদা হবে না জিনিসটা, একটা গঠন থাকবে, ঠিক আছে? এবং একবারই সারাদিনে একবার, খুব বেশি হলে হয়তো 2 বার সারাদিনে করে তার কিন্তু পেট একবারে হালকা হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন যে পেট হালকা হয়ে গেছে, ফুলে থাকবে না, টাইট হয়ে থাকবে না পেট,
খেতে ইচ্ছা করবে তখন, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? তার জন্য ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা করবেন, আপনি 1 গ্লাস হালকা গরম জল নেবেন, হালকা গরম জল। সবচেয়ে ভালো হয় আগের দিন রাতে যদি আপনার কোনো গ্লাস থাকে, সেই 1 গ্লাসের মধ্যে 1 গ্লাস জল রেখে দিন, তামার পাত্রে, তামার গ্লাসে আর কি, অথবা তামার যে আজকাল জাগ পাওয়া যায় বা ওয়াটার বটল পাওয়া যায়, তার মধ্যে আপনি জলটা রেখে দিন। সেই জলটা সকালবেলা উঠে হালকা গরম করুন, করে 1 গ্লাস জল ওখান থেকে আপনি পান করবেন। পান করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে মলাসনে। মলাসন মানে আপনি যেভাবে টয়লেটে গিয়ে বসেন পটি করার জন্য সেইভাবেই বসবেন, ঠিক আছে? বসে আস্তে আস্তে চুমুক দিয়ে, করে ঢকঢক করে বোতলে ওইভাবে খাবেন না জল, চুমুক দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু পুরো জলটা খাবেন। এতে কি হবে, আপনার গলা দিয়ে যে যখন নাববে সে আপনার এই খাদ্যনালীটাকে পরিষ্কার করে দেবে। এটা হয়ে যাওয়ার পর 10 থেকে 15 মিনিট হালকা আপনি কিছু ব্যায়াম করুন, কিছু আসন করুন, ঠিক আছে? আপনারা যখন আমাদের এখানে আসবেন আমরা সেই সব আসনও বলে দেব যে কোন আসনগুলো করার দরকার আছে। তো সেই আসনগুলো করবেন, করার পর আপনি মল ত্যাগ করতে যান, আপনি পটিতে যান। পটি একদম একটা খুব জিনিস বলে রাখছি, আজকালকার মানুষের হ্যাবিট হচ্ছে পটিতে গিয়ে মোবাইল ঘাঁটা, সেটা করবেন না। পটিতে বসুন, মনটা যাতে পটি করার দিকেই থাকে, ঠিক আছে? দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেটেড, মনটা পটি করার দিকেই যাতে হয়, তাহলে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যাতে পটিটা ঠিকমতো হয়ে যায়। ভিতরে যে একটা মুভমেন্ট হয়, পেরিস্টালটিক মুভমেন্ট বলে, যেটা খাবারগুলোকে নড়ায়, সেই নড়ার মুভমেন্টটাও কিন্তু সুন্দর মতো হবে, ঠিক আছে? এই করে করে আপনার পটিটা পুরো বেরিয়ে গেল, পেট হালকা হয়ে গেল। এইবার আপনি আপনার ব্রেকফাস্ট খাবেন। ব্রেকফাস্ট হালকা করবেন। যদি কোনো খুব বেশি ভারী খাবার না খেতে চান, আপনি ফলাহার করতে পারেন, যেটা আমরা ফ্রুটস বলি, সেই ফ্রুটস খেতে পারেন। যদি কোনো শারীরিক খুব বেশি বড় সমস্যা না থাকে তাহলে যে কোনো ফলই খেতে পারেন। দুপুরের খাবারটা আপনি খাবেন একটু ভরপেট খাবার, কিন্তু সব সময় চেষ্টা করবেন গলা পর্যন্ত না খাওয়ার, এবং যে খাবারগুলো খাবেন সেগুলো যাতে একটা নিয়ম থাকে, মানে ধরুন আপনি দুধের সাথে মাছ মাংস খাবেন না, দইয়ের সাথে মাছ মাংস খাবেন না, ঠিক আছে? এগুলো একটু মেনটেন করে খেতে হবে। সব রকম ভ্যারাইটিস খাবার রাখবেন, এক এক দিন এক একটা টেস্টের খাবার খাবেন, কোনো দিন তেতো, কোনো দিন ঝাল, টক, মিষ্টি, এগুলো সব মিশিয়ে মিশিয়ে খাবেন, এক এক দিন 2-3টে করে টেস্ট, এগুলো খেলেন। রাতের বেলার খাবারটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি খাবেন এবং হালকা খাবার খাবেন। রুটি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, যেটাই খাচ্ছেন হালকা খাবেন, কম পরিমাণে খাবেন, তাহলে এবং একটু তাড়াতাড়ি দেখবেন, তাহলেই দেখবেন হজম সুন্দর হওয়া শুরু হয়েছে, পটি ক্লিয়ার হওয়া শুরু হয়েছে, এবং পেটের কিন্তু গ্যাস, অ্যাসিডিটি এগুলো চট করে আসবে না। এভাবে মেনটেন করুন, এবং যখন আমাদের কাছে আসবেন আমাদের এখান থেকে কিন্তু প্রপার গাইডেন্স আপনারা পেয়ে যাবেন। খাদ্য খাবারও কী খাবেন সেই কিন্তু আইডিয়া আপনাদেরকে আমরা কিন্তু দিয়ে দেবো। বাহ, কি খাবেন না খাবেন এবং কি সুন্দরভাবে ডাক্তারবাবু বুঝিয়ে সবটাই বলে দিলেন। দেখুন কত কি জানার রয়েছে, তাই তো বলি আমি, এত সুন্দর ঘরে বসে আপনারা অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু শিখতে পারছেন। জানার শেষ নেই, শিক্ষার শেষ নেই। টিভিতে বসেই কত কিছু আমরা জেনে নিতে পারি। দেখুন, তাই প্রোগ্রাম নিয়মিত দেখতে হবে। 5টা থেকে 6টা আমাদের এনবিপির প্রোগ্রাম, বিভিন্ন ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে বসেন লাইভে, অনেক কথা, অনেক আলোচনা, আপনাদের প্রিয় অনুষ্ঠান এটি। 5টা থেকে 6টা প্রতিদিন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। আর কলকাতায় চেম্বার, হাওড়াতে চেম্বার, বাইরে তো চেম্বার আছেই। আপনারা যত্ন নিন নিজের। আর সমস্যা যখন নিজে ঠিক করতে পারছেন না, তখন কিন্তু অবশ্যই আপনাদের ডাক্তারবাবুদের হেল্প নিতে হবে, হাত ধরতে হবে। কি করে? হেল্পলাইন নাম্বারটাতে ফোন করতে হবে। আপনার কাছাকাছি কোথায় চেম্বার আপনি দেখে জেনে চলে আসতে পারবেন। আর পঞ্চকর্মা ট্রিটমেন্ট তো হয়, পেটের রোগ বলুন, ব্যথা যন্ত্রণা বলুন, ডাক্তারবাবুরা বুঝলেই পঞ্চকর্মাটা নিতে বলেন। টক্সিন ফ্রি বডি করে দেওয়া হয়। বিভিন্ন পলিউশন থেকে আমরা এত টক্সিন গ্যাদার করি মন এবং শরীরে, সেগুলোকে কিন্তু ফ্রি করে দেয় পঞ্চকর্মা ট্রিটমেন্ট। সব বয়সের মানুষরাই ট্রিটমেন্ট নিচ্ছেন। আর আয়ুর্বেদ তো আজকের নয়, হাজার হাজার বছর পুরনো শাস্ত্র, এবং আয়ুর্বেদে প্রচুর মানুষ উপকৃত। ভারতের বাইরে গবেষণা চলছে, এবং ভারতের ঐতিহ্য আমি বলবো আয়ুর্বেদ।
আপনারা অবশ্যই উপকৃত হতে ফোন করুন 9830235527 অথবা 37। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল তাদের রয়েছে, এবং স্কিন এবং হেয়ারের জন্য কিন্তু লা এলিগেন্স রয়েছে। বিভিন্ন প্রোডাক্টও পাবেন ডক্টর ভাদুরীর তত্ত্বাবধানে। লা এলিগেন্সে বিভিন্ন রকম প্রোডাক্ট আপনারা চুলের এবং ত্বকের জন্য পাবেন। আজকে আমরা চুলের সমস্যা আলোচনা করিনি ঠিকই, কিন্তু স্কিনের সমস্যা এবং পেটের রোগ নিয়ে আলোচনা করলাম। ভবিষ্যতে আবার চুলের সমস্যা নিয়েও আলোচনা করবো। ওই সিজন চেঞ্জে নানা রকম সমস্যা তো দেখাই যাচ্ছে। আজকে দেখতে দেখতে সময়ের একদম শেষে চলে এসেছি। প্রতিদিন অনুষ্ঠান দেখবেন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আর অবশ্যই টিভি প্রোগ্রাম তো থাকছেই, আর ফোন করে নেবেন হেল্পলাইনে। আজকে এই পর্যন্তই। ডক্টর ভাদুরীকে অনেক ধন্যবাদ। শেষ করি এখনকার মতো, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। সোনার বাংলা।